তাহলে আজকে সাইনেস্টিন নয় মেরিনার পেশায় কর্মরত থাকতে হতো, দিনের পর দিন থাকতে হতো শিপে, পরিবার স্বজন ছাড়াই সময় কাটতো সমুদ্রের শান্ত অশান্ত পানির ওপর। অথচ সে বরাবরই চাইতো সায়েন্টিস্ট হতে। নতুন কিছু তৈরির নেশা তাকে ঝেঁকে ধরতো, কিছু করার জন্য হাত নিষ্পিস করতো। মোট কথা সে বরাবরই একরোখা জেদি, যা করবে ঠিক করেই করে ছাড়বে, এবং যা আমার সেটা কেবল আমারই, এই নীতিতে বিশ্বাসী ছিল, এখনো আছে। যেখানে সে অন্যের মতের ভিত্তিতে কখনো এক পা ফেলেনি, সেখানে জীবন সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে তা মানবে কেন? আর কাকে মানার কথা আসছে? ওই বেয়াদব অবাধ্য গাধীটাকে, যে ভালোবাসার মানে বোঝে না, শাসন বোঝে না, চোখের নিগুড় চাহনি বোঝে না, শাসনের আড়ালে আগলে রাখা বোঝে না, যার নিজের অনুভূতি সম্পর্কে সামান্য জ্ঞানটুকু নেই, তাকে চাইবে? তাকে না, কখনো না। মোদ্দা কথা, যে মেয়ে মুখ ফুটে তাকে চাইতে পারে না, যার চোখে মুখে বিন্দু পরিমাণ ভালোবাসার লেশ মাত্র থাকে না, যে বাবা মায়ের মারের ভয়ে ভালোবাসার কথা জানাতে ভয় পায়, পিছিয়ে যায়, তাকে চাইবে সে? তাহলে বলতেই হয় এটা ভুল ধারণা, কারণ সে সস্তা না। তাকে পেতে হলে অবশ্যই সর্বসম্মুখে দাঁড়িয়ে মুখ ফুটে চাইতে হবে, চোখে চোখ রেখে বলতে হবে শুদ্ধ ভালোবাসি, নয়তো তাকে পাওয়া তার জন্য অসম্ভব। বলা বাহুল্য, আর যদি কেউ এক ফোঁটা শুদ্ধর ভালোবাসার দাবি নিয়ে মুখোমুখি দাঁড়াতো, আর সে যদি তা অনুভব করতে পারত ওই ভালোবাসাটুকু, তাহলে সে চাওয়ার আগেই নিজেকে বিলিয়ে দিত। শুধু পরিবার নয়, পুরো পৃথিবী দুই হাতে সামলে নেওয়ার দায়িত্ব নিত। কিন্তু তা হয়নি। হয়নি? কি হয়েছে? কেউ মিথ্যে ভালোবাসার দাবি নিয়ে সামনে এসেছে, যেখানে ভালোবাসা ভরসা বিশ্বাস বলে কিচ্ছু ছিল না। তাহলে কেন গ্রহণ করবে মিথ্যে ভালোবাসা? সে কি এতটাই ঠুনকো, নাকি এতই সস্তা? পৃথিবীর বুকে এমন কেউ আছে যে মিথ্যে ভালোবাসার কথা জেনেও গ্রহণ করে, কিংবা করতে পারবে, তাও আবার এসবে সাহায্য করে তারই বড় ভাই? সেও একবার ভাবলো না এভাবে ভালোবাসা হয় না? এসব সম্পূর্ণ মনের ব্যাপার, দু একদিনের কোনো গেম নয়। ভাবনার মতো জীবন এত সহজ নয়, মন এত বোকা নয় যে ওকে ভালোবাসলা বললেই ভালোবাসা হয়ে গেল। এরা যা করেছে মোটেও ভালো করেনি, মোটেও না। মনে মনে এসব ভেবে শুদ্ধ বাইকের উপর বসতেই সায়ন তার বাইকের চাবি কেড়ে থমথমে সুরে বলল, কথা শেষ করে যা। কিসের কথা? সমস্যা কি তোর? আমার কোনো সমস্যা নেই। তাহলে জবাব দিয়ে যা। চাবি দাও। শীতলকে মেনে নে। এত কিছু বলার পরও শুদ্ধ নীরবতা সহ্য হলো না সায়নের। সে পকেটে হাতড়ে তার ফোন বের করে আজকে তোলা শীতলের একটা ছবি বের করলো। তারপর সেই ছবির ওপর শুদ্ধের এক হাত চেপে ধরে তেজি সুরে বলল, এবার বল ভালোবাসিস না? তার প্রতি কোনো ফিলিংস কাজ করে না? যদি মিথ্যা বলিস তাহলে শীতল যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, দরফরিয়ে মরুক, আমি গিয়ে দাফন করব তাকে। এ কথা শুনে শুদ্ধ হাত ছাড়াতে গেলে সায়নের জেদটা যেন বেড়ে গেল। সে শুদ্ধের হাতটা আরো শক্ত করে চেপে ধরলো। সে উত্তর জেনেই ছাড়বে, ভাইয়ের ছেলে মানুষই দেখে শুদ্ধ বিরক্ত হলো। তবে কোনোভাবেই তার হাতটা শীতলের ছবির উপর ধরে রাখা গেল না। এবার উত্তরটাও সুস্পষ্ট। সায়ন বুঝে আচমকা হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে মাটিতেই বসে পড়ল। চোরের ধর্ম চুরি করে বলা আমি চুরি করিনি, অথচ তলে তলে শিক কেটে বসে থাকে। অবশ্য চোরের ধর্মে একটু হেরফের না হয়ে এক পক্ষ ভালোই হয়েছে, নতুবা ভাজা মাছটি উল্টে খেতে জানে না, এই প্রবাদটির একটু হলেও কদর কমে যেত। সে খুব ভালো করে জানে এই ছেলে ভাঙবে তবুও মচকাবে না। হঠাৎ কিছু মনে হতে সায়ন তড়িৎ বেগে দাঁড়িয়ে গেল। এদিকে এসে শক্ত করে জড়িয়ে ধরল শুদ্ধকে। ইস, তখন রাগের মাথায় মেরেছে, বকে দিয়েছে। পরক্ষণে শুদ্ধর গালে চুমু এঁকে বলল, সরি ভাই। শুদ্ধ বিরক্ত মুখে নিজেকে ছাড়িয়ে বাইকের চাবি নিয়ে ওর বাইক স্টার্ট করলো। তাকে যাওয়ার প্রস্তুতি নিতে দেখে সায়নও হাসতে হাসতে বাইক টেনে তোলে। তারপর ধীরে সুস্থে বাইক স্টার্ট করলো। দুজনেই স্বাভাবিক গতিতে যাচ্ছে। তখন সায়ন বলল, বাড়ি চল। কাজ আছে, তুমি যাও। দেরি হবে। হুম। যেখানে যাচ্ছি যা, প্রথম সেহরিতে যেন বাড়িতেই হয়। শুদ্ধ জবাব দিল না। অনেকটা পথ দুই ভাই একসাথে এসে হাইওয়ে থেকে ভিন্ন পথ ধরল। কিছু কথা, কিছু প্রশ্ন অপ্রকাশিত থেকেও প্রকাশ হয়ে গেল আজ। তবে একটা কথা না বললেই নয়, মাঝে মাঝে নীরবতা রাগ বাড়ায়। রাগে বাড়ে অভিমান, অভিমানে বাড়ে দূরত্ব। শুদ্ধ জানে না আজকের পর থেকে শীতলের সাথে ঠিক কতটা স্বাভাবিক হতে পারবে, আর শীতলই বা সেটা কিভাবে নেবে। তবে যেটাই হোক, এর শেষও দেখে ছাড়বে।
বড় মামি, মেঝো মামি, ছোট মামি, শখ, স্বর্ণা, ছুটকি, কই রে সব? ট্রলি হাতে দরজা দিয়ে ঢুকতে ঢুকতে সমানে চেঁচাচ্ছে রুবাব। ড্রয়িং রুমে কেউ নেই দেখে তার কণ্ঠস্বর সামনে বাড়ছে। সারাদিনের ধকল কাটিয়ে সবাই ফ্রেশ হয়ে বিশ্রাম করছিল। আজ রাতে প্রথম সেহেরি, আগামীকাল প্রথম রোজা। বাড়ির সবাই রোজা থাকবে, ছোট বড় সবার পছন্দের দিকটাও খেয়াল রাখতে হবে। বাচ্চাগুলো ঘুম থেকে উঠে ঝাল তরকারি খেতে পারে না, তারা খাবে দুধ ভাত। একে একে সেসব কিছুরই জোগাড় করতে হবে। তাই তিন গিন্নি বিশ্রাম নিয়ে একটু পরে নিচে নামতেন, কিন্তু খুব পরিচিত কারো হাঁক ডাক শুনে একে একে সকলে ছুটে এলেন। সাম্য কোথা থেকে দৌড়ে এসে রুবাবের গলা ধরে ঝুলে পড়ল। সৃজন পিঠের ওপর উঠে বসলো, গলার টান খেয়ে রুবাব ও মা গো বলে বাঁচাও বাঁচাও করে চেঁচাচ্ছে। সিরাত এসে বাদর দুটোকে কোনো মতে সরালো। রুবাব কাশতে কাশতে অভিযোগ ছুড়ল, চৌধুরীর এক একটা ছানা এক এক রকমের বজ্জাত, পিছনে পাকা সব কটা। ছোট ছোট দুইটাকে দেখছি বড় দুইটো, ছোট দুটোকে দেখছি বড় দুটো, কই শালারা কল ধরছে না। এ কথা বলে সিরাতকে দেখে গাল ভর্তি হেসে বলল, আর শাশুড়ি মা যে কেমন আছো বলো? সিরাত হেসে রুবাবের মাথা ভর্তি কোকড়া চুলগুলো এলোমেলো করে দিল। বলা বাহুল্য এটা ওনার বহু পুরনো অভ্যাস। উনি যখনই রুবাবের চুল এলোমেলো করে দিতেন, রুবাব গাল ফুলিয়ে সোজা অভিযোগ জানাতো শাওয়ান চৌধুরীর কাছে। আদরে সুরে শাওয়ান চৌধুরীর গলা জড়িয়ে ধরে বলতো, মেঝো মামা, ও মেঝো মামা, মামি আমার চুল নষ্ট করে দিচ্ছে, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। বড় হলে তোমার মেয়েকে নিয়ে পালালে দোষ দিবে না কিন্তু। ছোট্ট রুবাবের কথা শুনে সবাই হেসে লুটোপুটি খেত। শতরূপা ছোট্ট রুবাবের গালে চুমু এঁকে বলতেন। মায়ের কথা শুনে ফোকলা দাঁত বের করে সে কি হাসি রুবাবের, আনন্দ যেন ধরে না। এরপর থেকে যখনই সিরাত চুল এলোমেলো করে দিত তখনই দাঁত ধরে হেসে বলতো, ও মেঝো মামি, আমার চুল এলোমেলো করার অপরাধে তোমাকে একদিন আমার শাশুড়ি বানাবই বল। রুবাব যতবার এ কথা বলতো সিরাতও ততবারই শব্দ করে বলতেন আমিন। কিন্তু বছর ঘুরে যেদিন সাম্য সৃজন হলো সেদিন রুবাবের সে কি রাগ, কারণ তার বউ পৃথিবীতে ল্যান্ড করেনি, বউয়ের জায়গায় দুটো বাদর এসেছে। বলতে গেলে এই পাজে দুটোই তার প্ল্যান বরবাদ হয়ে গিয়েছে। এতদিন পর রুবাবকে দেখে সিরাত চুল এলোমেলো করে দিয়ে বলল, এতদিন পর মনে পড়লো, তা কেমন আছিস বাপ? আমি তো বিন্দাস আছি, তোমরা কেমন আছো বলো? আমরাও ভালো আছি। তারা কথা বলতে বলতে সিতারা এসে দাঁড়ালেন। রুবাব ওনাদের দেখা মাত্র ছুটে গিয়ে জড়িয়ে ধরলো, গালে গাল লাগিয়ে চমৎকার করে বলল, বড় মামি, আমার ভাগের আচার আছে তো, নাকি শীতল একাই সবটা ঝেড়েছে? বাকি কম পেলে ওর কান ছিঁড়ে ফেলবো বলে দিলাম। আছে বাপ, অনেক আচার আছে। এবার বল দেখি, এত শুকিয়ে গেছিস কেন? খাওয়া দাওয়া করিস না? এবার কিন্তু সহজে ছাড়ছি না, মনে রাখিস। উপর মহল সেসব শুনবে মামে, টাইম মতো ঠিক জয়েন করতে হবে। দরকার নাই ওইসব ছাইপাশের চাকরি, ছেড়ে দেয় ওই চাকরি। পানিতে ভেসে বেড়ানোর চাকরি করতে হবে না, দরকার হলে দুই মামার অফিসে যাবি। টাইম মতো ঠিক ওই জয়েন করতে হবে। তাই বললে হবে? তা ছোট মামি কই? ফোন কলে মামার সাথে প্রেম করছে নাকি? তখন সিমিন তার পেছন থেকে কান টেনে ধরে বললেন, না রে, পাজি ছেলে প্রেম করছি না। আমার সাথে প্রেম করার সময় নেই তোর মামার। বলো কি? তাহলে এই স্বামীকে টেনে বেড়ানোর কি দরকার? ডাস্টবিনে ফেলে দাও, আমি তোমাকে নিউ ব্র্যান্ডের স্বামী এনে দিব। এ কথা শুনে সিমিন হাতের চাপ বাড়াতেই রুবাব মোচড়ামুচি করে কান ছড়ালো। শখ স্মরণে এলে তাদের সাথে কথা হলো, গল্প হলো, মজার মজার গল্পে হাসিও হলো। কথায় কথায় এক গাদা নাস্তা সামনে রাখা মাত্রই রুবাব খেতে শুরু করলো। তখন শীষ বাজাতে বাজাতে বাইকের চাবিটা কায়দা করে আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতে সায়ন এলো। রুবাব তাকে দেখে দ্রুত উঠে কোলাকুলি করে বলল, বড় ভাই ভালো আছেন? আজ কার্য সেরে ফেললেন বুঝি? বিয়ে শাদি কি করবেন না? আর কত কচি সেজে থাকবেন? এ কথা শোনা মাত্র সায়ন ওর কানে কানে কিছু একটা বলতে সে ছিটকে সরে গেল। নাক মুখ কুচকে বলল, ছি, তুমি একটা অশ্লীল। সায়ন রুবাবের কাজ জড়িয়ে ধরে একই সোফায় বসলো। তিন গিন্নি তখন রান্নাঘরে ডাইনিং টেবিলে শখ স্বর্ণ সাম্য সৃজন রুবাবের আনা পিৎজা ভাগাভাগি করে খেতে বসেছে। এদিকে আর কেউ নেই দেখে সায়ন রুবাবকে বলল, ভাই সম্মান নিবা? সম্মান?
রুবাব কলার ঝাঁকিয়ে ভাব মেরে বলল, অবশ্যই নেব। আমার বোন নিবা অথচ আমাকে সম্মান দিবা না, তা তো হবে না। কে বলছে তোমাকে সম্মান দেব না শোনা? এসো, সম্মান নাও। তার সম্মান কোথায় নেবা? সামনে নাকি পিছনে? তার ঠিকঠাক লোড নিতে পারবা তো? এ কথা শুনে রুবাব এক লাফে উঠে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, বড় মামি, শাওন ভাইয়ের দ্রুত বিয়ে দাও, এর বিয়ে দেওয়া ফরজ হয়ে গেছে। এ কথা শুনে সিতারা পেঁয়াজ কাটতে কাটতে জবাব দিলেন, ওরে একবার নিজের মুখে বিয়ের কথা বলুক, 2 দিনের মধ্যে ওকে বিয়ে করাবো আমি। সিতারার কথা শুনে সায়ন ঠোঁট কামড়ে হেসে স্বর্ণের দিকে তাকালো। স্বর্ণ কিছু অনুভব করে তাকাতে চোখাচোখি হয়ে গেল দুজনের। সায়ন চোখ ইশারা করে উপরে যাওয়ার কথা বললে স্বর্ণ যেন শুনেও শুনল না, ঠায় সেভাবে বসে রইল। অজ্ঞতা সায়ন চুলে ব্রাশ করতে করতে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে গান ধরলো। কইতে আমার শরম লাগে, প্রেম আগুনে পুইরা ছাই, সানডে মানডে ক্লোজ করে দিতে একজন মানুষ নাই। ও ভাই রে ভাই। বড় ভাইয়ের গান শুনে শখ মুখ টিপে হাসতে হাসতে বেচারি একসময় ভীষণ খেলো, তবুও তার হাসি থামছে না। তাকে এভাবে হাসতে দেখে সাম্য সৃজন একে অপরের মুখ চাওয়াচাই করলো, কিন্তু কিচ্ছু বুঝতে না পেরে অজ্ঞতা খাওয়াতে মন দিল। সবার সাথে টুকটাক কথা হলো, এখন অবধি শীতলের সাথে দেখা হয়নি রুবাবের, যেটা অতি আশ্চর্যের ব্যাপার বটে। সে বাড়িতে নেই নাকি তার উপস্থিতি এখনো বুঝতে পারেনি। তবে যাই হোক, তার জন্য দেখা করাটা ফরজ, তাই সে শীতলের খোঁজ নিয়ে নিচেই গেল দেখা করতে। গিয়ে দেখে শীতল রুমে নেই। রাত তখন 10:30। এত রাতে মেয়েটা কোথায় গেল? সে চিন্তিত হয়ে কপালে ভাঁজ ফেলে বের হতেই সায়নের মুখোমুখি হলো। সায়নকে কথাটা জানাতে সায়ন শুদ্ধ রুমের দরজায় হাত রেখে দেখে দরজা ভিজিয়ে রাখা। দরজা খোলা রাখার তো কথা না, কৌতূহল বশত দরজা সামান্য খুলে উকি মারতেই দেখে আলু থালু বেশে শীতল বসে আছে। পরনে এখনো শাড়ি, কেঁদে কেটে একাকার অবস্থা, চোখ ফুলে লাল হয়ে আছে। মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে থাকায় সে এখনো দেখেনি। তবে একটু পরে রুমে কারো উপস্থিতি বুঝে চোখ তুলে তাকাতেই দেখে রুবা বা সায়ন দাঁড়িয়ে আছে। তাদের দেখা মাত্রই শীতল ঠোঁট উল্টে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। কান্না দমকে কথা বলতেও পারছে না সে। সায়ন দ্রুত হাঁটু গেড়ে বসে তার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে পাখি, কাঁদছিস কেন? রুবাবও বসলো, সেও ভুরু কুচকে তাকিয়ে আছে। তারপর সায়নের থেকে শীতলকে ছাড়িয়ে আলতো করে শীতলের 2 চোখের পানি মুছে দিল। তারপর মাথা নাড়িয়ে কাঁদতে বারণ করে বলল, কি হয়েছে সুটকি, বলো আমাকে। ওর শুদ্ধ ভাই, সাথে কথা হয়েছে? আমার জরুরি কাজ পড়ে গেছে, ফিরতে দেরি হবে। রেগে আছে খুব? রাগিয়েছিস কেন? তোকে শিখিয়ে দিয়ে একটা তুই করতে পারিস আরেকটা। তোমার কথা মতোই তো কানের 2 ইঞ্চি নিচে কিস করলাম, তাতেই তো আরো রেগে গেল। এ কথা শুনে সায়ন ভুরু কুচকে তাকালো রুবাবের দিকে। কিস এলো কোথা থেকে? সে তো এসব করতে বলেনি। ওয়েট, শীতল শুদ্ধকে কিস করেছে, কিন্তু এই বুদ্ধি কে দিল? সে এবার বিস্ময় ভরা দৃষ্টিতে শুধালো, কি কি বললি, আবার বল। তুই বাইকে কিস করছিস? শীতল মুখ কাচুমাচু করে সম্মতি সূচক মাথা নাড়িয়ে ফোফাতে ফোফাতে বলল, রুবাব ভাইয়াই তো শিখিয়ে দিল, আমি তো রাজি ছিলাম না, কিন্তু ভাইয়া বলল এটা করলে শুদ্ধ ভাই দ্রুত পটে যাবে, পটে গেলে আমার মিশন সাকসেস হবে। এতক্ষণে সায়ন বুঝলো শুদ্ধের রাগের কারণ। যেখানে ভালোবাসা শুরুই হয়নি সেখানে এসব। আর শুদ্ধ যে ব্যক্তিত্বের ছেলে, সে কখনোই এসব স্যাবলামি পছন্দ করবে না, এটা তো জানা কথা। সায়ন এবার রুবাবের দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলল, শালা বলদ, কি করেছিস এটা? না আমাকে একবার জানাতে পারলি না? রুবাবও দাঁত খিসমিস করে বলল, আমি কি করে জানবো ওই শালা এতটা রেগে যাবে? কোনো মেয়ে যদি ভালোবাসার কথা বলে কিস করে, আমি তো কুপোকাত। আমি আমার কথা থেকেই বুদ্ধিটা দিয়েছিলাম, কে জানতো পলাশ উল্টে যাবে। সায়ন দীর্ঘশ্বাস ছাড়লো। সে শীতলের মাথায় হাত রেখে আদুরে সুরে ডাকলো, শীতল, জান বাচ্চা আমার, এভাবে কাঁদে না পাখি, আমরা তোর সাথে আছি না? শুদ্ধ ভাই খুব কষ্ট পেয়েছেন ভাইয়া? তা পেয়েছে। শোন, আজ থেকে আমরা আর কোনো প্ল্যান করব না, সব সময়ের হাত ছেড়ে দেব, এরপর যা হয় হবে, কেমন? কিন্তু
আর কোনো কিন্তু না, ধরে নে আমাদের মিশন সাকসেস। সাকসেস কিভাবে? আমি ওনাকে পটাতে পারলাম না, ভালোবাসার জীবাণু শুদ্ধ ভাইয়ার রন্ধ্রে রন্ধ্রে ছড়াতে পারলাম না, আর প্রাপ্তি হিসেবে তাকেও তো পেলাম না। ওই যে বললাম সময় কথা বলবে। ঠিক আছে, তাহলে শুদ্ধ ভাই ফিরলে কি আমি সরি বলবো? ভাইয়া খুব রেগে আছে আমার উপর। তা বলতে পারিস। শীতল ঘাড় কাত করে তাদের কথা সম্মতি জানালো। শুদ্ধ ওভাবে রেগে বেরিয়ে যাওয়ার পর থেকে তার মন ভার হয়ে আছে, কেঁদে কেটে যাচ্ছে। তাই অবস্থা, অপরাধবোধ কাজ করছে নিজের মধ্যে। বুঝতেও পারছে মিথ্যে ভালোবাসার দাবি নিয়ে শুদ্ধর সামনে দাঁড়ানো উচিত হয়নি তার, কেননা মিথ্যে ভালোবাসা বিষের মতো। শুদ্ধ ভাই বুঝে নিয়েছে হয়তো, এজন্য রাগ দেখিয়ে চলে গেল। কিন্তু কেন গেল? তাকে মারতো, মেরে ওর ভুল ধরিয়ে দিতে পারতো, বরাবরের মতো একটু বকতে পারতো, ধমকাতে পারতো। এতদিন শুদ্ধের মারা বকা ধমকানোর কষ্ট পেত, অথচ আজ এসব না করাতে এত কষ্ট পাচ্ছে। এসব ভেবে তার চোখের পানি ঝরঝর করে গড়িয়ে পেল। আবার ওকে কাঁদতে দেখে দুই ভাই উতলা হয়ে গেল। শীতল সায়ন আর রুবাবের হাত দুটো আঁকড়ে ধরে ফোঁপাতে ফোঁপাতে বলল, কিভাবে সত্যি সত্যি ভালোবাসতে হয়? সত্যিকারের ভালোবাসা কেমন হয়? প্লিজ শেখাও আমাকে, আমি শিখতে চাই ভাইয়া। আমার বারবার মনে হচ্ছে আমি শুদ্ধ ভাইকে খুব কষ্ট দিয়ে ফেলেছি, বড্ড ভুল করেছি। এই ভুল শুধরাতে হবে আমাকে। রুবাব শাওনের দিকে তাকালে তাদের চোখাচোখি হলো। তারা শীতলকে বোঝালো, ভালোবাসা শেখানো যায় না পাগলি, এটা মনের কারবার। একদিন মন বলে দিবে তুই কাউকে ভালোবাসিস। যার দেখা পাওয়ার জন্য ছটফট করবি, যার কথা শোনার জন্য ব্যাকুল হয়ে থাকবি। হাজার হাজার লক্ষ কোটি মানুষের ভিড়ে তোর দু চোখ খুব প্রিয় একটা মুখই খুঁজে বেড়াবে। তার হাসিতে আনন্দরা জুমজুম করবে, আবার তার সামান্য কষ্টে বুকটা দুমড়ে মুচড়ে যাবে। যাকে কোটি কোটি বার ভালোবাসি বললে বৃতেশা আসবে না, অরুচি হবে না, বিরক্ত লাগবে না। এটাই হচ্ছে ভালোবাসা। শীতল কথাগুলো মন দিয়ে শুনে ভাবতে লাগলো। তবে এখন ভাবার সময় দিল না দু ভাই। তাকে রুমে পাঠিয়ে ফ্রেশ হয়ে দ্রুত নিচে নামা তাগেদা দিল। তবে শীতল কথাগুলো মাথা থেকে সরাতে পারলো না। ফ্রেশ হয়ে চুল মুছতে ভাবলো, সিঁড়ি বেয়ে নামতে নামতে ভাবলো, সবার সাথে এক টেবিলে বসে রাতের খাবার খেতে খেতে ভাবলো সবাই আছে, শুদ্ধ নেই। রাত বাজছে, সেহরিতে সবার উঠতে হবে, তাই সকলে ঘুমাতে চলে গেল। তবে শীতলের চোখে ঘুমের লেশ মাত্র নেই। সে বেচার চুল ছেড়ে দিয়ে অন্ধকার ব্যালকনিতে বসে আছে। কেন বসে আছে জানে না, তবে বসে থাকতে ভালো লাগছে। আচ্ছা, শুদ্ধ ভাই এখনো ফিরছে না কেন? এত রাত করে বাইরে থাকা কিসের? কি এমন জরুরি কাজ করছে যে এত রাত হচ্ছে? এসব ভাবতে ভাবতে বাইকের শব্দ পেল। মূল ফটক দিয়ে শুদ্ধ ভাই নিয়ে পার্কিং লটে গেল। সেখানে বাইক রেখে বাড়িতে প্রবেশ করলে কলিং বেল চাপতে হবে, তাতে সবার ঘুম ভেঙে যেতে পারে ভেবে সে দৌড়ে নিচে গেল। কলিং বেল চাপার আগে দরজা খুলে দিল। শুদ্ধ কেবল হাত বাড়িয়েছিল কলিং বেল চাপার জন্য, তার আগে দরজা খুলে শীতলকে দেখতে পেল। ফোলা ফোলা চোখে ঠোঁটে মিষ্টি মিষ্টি হাসি এঁটে তার দিকে তাকিয়ে আছে শীতল। শুদ্ধ তার পাশ কাটিয়ে যেতে গেলে শীতল মিনমিন করে বলল, খাবার বাড়বো? শুদ্ধ হ্যাঁ না কিছু না বলে উপরে উঠতে গেলে শীতল পুনরায় বলল, মুরগির মাংসের তরকারিটা খুবই মজা হয়েছে, গরম করে খাবার রুমে দিয়ে আসি। এবারও শুদ্ধ নীরমে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। শীতল ছলছল চোখে তাকিয়ে সেও শুদ্ধর পিছু পিছু যেতে যেতে বারবার ডাকলো, শুদ্ধ ভাই। শুদ্ধ নিজের রুমের সামনে দাঁড়িয়ে পাশ দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে গেল। একবার পেছন ফিরে তাকালে দেখতে পেত অপরাধ বোধে কাতর হওয়া এক মানবীকে, যে অশ্রু ভেজা চোখে তার দিকেই তাকিয়ে আছে। শুদ্ধ চলে গেলে শীতলের মনে পড়ল সরি বলা হয়নি। সে চোখ জোড়া মুছে দরজার পার্স ইন করতেই ইনকারেক্ট পার্স দেখালো। একবার, দুইবার, তিনবার করে একই পার্স দিলে বারবার ইনকারেক্ট পার্স দেখালো। অবাক হলো। চতুর্থবার পার্স দিতে দরজায় হাত লাগালো, মাত্রই কারেন্টের শক লাগলো। শকে গোটা শরীর ঝাঁকুনি দিয়ে উঠলো। দ্রুত হাত সরিয়ে দু পা পিছিয়ে অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। আগে কখনো এমন হয়নি। একবার পার্স দেওয়া মাত্রই দরজা খুলে যেত। তবে কি পার্স বদলে দিয়েছে শুদ্ধ ভাই? কিন্তু পার্স বদলালো কেন? তাকে রুমে ঢুকতে দিবে না তাই? ছোট একটা ভুলের কারণে এত বড় শাস্তি? এভাবে কি দূরে সরিয়ে দেবে? ওদিকে
বদ্ধ রুমের বিছানায় বসে ফোন হাতে নিয়ে দরজা বন্ধের দিকে তাকিয়ে আছে শুদ্ধ। হাতে থাকা ফোনে একের পর এক বার্তা আসতেই আছে। বারবার ভুল পার্স ইন করায় কারেন্টের শক লেগে পার্স ইন করা থেমে গেছে। শীতল থামতেই নোটিফিকেশন আসাও থেমে গেছে। শুদ্ধ নোটিফিকেশনের দিকে তাকিয়ে মলিন হাসলো। শক খেয়ে খুব বেশি কষ্ট পেল নাকি? পেলে যাক, মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। নিজে একটু কষ্ট অনুভব করলে অন্যের কষ্টটা খুব সহজে উপলব্ধি করতে পারবে। তাছাড়া কেবল তো শুরু। এসব ভেবে সে ফোনটা বিছানার উপর ঢিল ছুঁড়ে ফেলল। তারপর দুই হাতে মাথার চুল খামচে ধরে ভিড় করে আওড়ালো, সোনা যত পুরনো হয় তত নাকি খাঁটি হয়। আজকে থেকে তোকে পুরনোর দায়িত্ব আমার। আমাকে চাওয়ার কথায় যেভাবে পিছিয়ে গেলে একদম তুই নিজের সর্বসম্মুখে আমাকে চেয়ে নিবি। চাইতে হবে, মিলিয়ে নিস। আমি চাইতে বাধ্য করবো তোকে। যদি না পারি তবে আমার নামও শোয়েব শুদ্ধ নয়। রেডি থাক। ঘড়িতে সময় ৩:৪৫। অ্যালার্মের শব্দে একে একে ঘুম থেকে উঠেছেন ৩ চৌধুরী গিন্নি। ৩ যা কাজ গুছিয়ে হাতে হাতে গরম খাবার এনে রাখছেন ডাইনিং টেবিলে। মাঝে মাঝে ডাকছেন ঘুমে মগ্ন ছেলে মেয়েদের, কিন্তু কারোরই ওঠার নাম নেই। ডাকাডাকিতে একে একে উঠে পড়েছেন সারাফাত ও শাওন চৌধুরী। বসেছেন ড্রয়িং রুমে। এভাবে বসে থাকলে সময় যাবে না, তাই টিভি ছাড়তেই দেখলেন একটা চ্যানেলে বড় বড় পাহাড় দেখাচ্ছে। সেসব পাহাড়ে নবী ও সাহাবী কতদিন থেকেছেন, কেন থেকেছিলেন সেসব দেখানো হচ্ছে। দুই ভাই সোফায় বসে মনোযোগ সহকারে তাই দেখছেন। আজকে প্রথম সেহেরি। সবাই একসাথে সেহেরি করলেও থাকছে না শাহাদাত চৌধুরী। ভাইয়ের কথা স্মরণ হতে মন ভার হলো ওনাদের। ভাইটা চাকরির কারণে থাকতে পারে না। শাওন চৌধুরী আর না ভেবে কল দিলেন শাহাদাত চৌধুরীকে। রিসিভ হতেই ফোনের ডিসপ্লেতে ভেসে উঠল শাহাদাত চৌধুরীর হাস্যোজ্জ্বল মুখ। উনিও ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়েছিলেন ফোন দেওয়ার জন্য। ভাইয়ের কল পেয়ে খুব খুশিও হয়েছেন বটে। ওনারা কথা বলার মাঝে শখ গিয়ে দাঁড়ালো। বাবার হাত থেকে ফোনটা নিয়ে কথা বলল ছোট চাচুর সাথে, আবদার করলো, একই সাথে ইফতার করলো। শাহাদাত চৌধুরী আদুরের সুরে জানালেন অবশ্যই চেষ্টা করবেন। তারপর 3 ভাই আর কিছুক্ষণ কথা বলে কল কাটলেন। শখকে দেখে সিতারা বললেন বাকিদেরকে ডেকে আনতে। ঘুম থেকে উঠে ছেলে মেয়েগুলো ভাত গিলতে পারে না, ধীরে ধীরে খাবে না হয়। এত বড় দিন কিছু না খেলে কিভাবে হবে? শখ মায়েদের কথা শুনে দোতলায় গিয়ে স্বর্ণকে ডাকলো। এরপর ঘুম কাতুরে শীতলকে ডেকে ওয়াশরুমে পাঠিয়ে এরপর ডাকলো শুদ্ধ আর সায়নকে, নয়তো দেখা যেত পাজি মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। দোতলায় একে একে সবাইকে ডেকে গেল গেস্ট রুমে। রুবাব গেস্ট রুমে ঘুমাচ্ছে। তাকে কয়েকবার ডেকে এরপর এসে বসলো ডাইনিং টেবিলে। ডাকাডাকির পর ফ্রেশ হয়ে একে একে এসে বসলো ডাইনিং টেবিলে চেয়ারে। শীতল মুখ ভোতা করে দেখলো সবাই থাকলেও শুদ্ধ নেই। তাকে কি কেউ ডাকেনি? এখন না উঠলে খেতে পারবে না ধীরে সুস্থে। এসব ভেবে ডাকার জন্য উঠতে গেলে শুদ্ধ নামছে সিঁড়ি দিয়ে। তার চোখে চোখ ঘুম জড়িয়ে আছে। গোসল দিয়েছে নাকি? চুল ভেজা কেন? ভোরবেলা গোসল দেয় কোনো পাগলে? ল্যাবে কাজ করছিল বোধহয়। শীতল খুব মনোযোগ দিয়ে দেখলো পাশার মানুষটাকে। শুদ্ধ এসে বসলো সৃজনের পাশে, অথচ তার পাশের চেয়ারটাও ফাঁকা। একটু পরেই সে চেয়ারে এসে বসলো রুবাব। সে রুবাবকে দেখে মিষ্টি করে হাসতে গিয়ে হাসতে পারলো না। আচ্ছা, সে কি শুদ্ধ ভাইয়ের বসার আশা করেছিল? কিন্তু কেন? উত্তর খুঁজে পেল না শীতল। তাই মন খারাপ করে প্লেট টেনে নিল নিজের দিকে। ততক্ষণে যে যার পছন্দের খাবার নিয়ে খেতে শুরু করেছে। সাম্য সৃজনের চোখে এখনো ঘুম, তারা এখনো দুলছে। অথচ গতকাল সবাইকে বলেছে তারা রোজা রাখবে, এবার সব রোজা করবে। গতবার ছোট ছিল তাই করতে পারেনি, এবার 30টা রোজাই করবে। তারাও দেখিয়ে দেবে তারা বড় হয়ে গেছে। ওদের কথা শুনে সবাই হেসেছিল। সারাফাত চৌধুরী খেতে হঠাৎ চোখ পড়লো শীতলের দিকে। শীতল মাথা নিচু করে চুপ করে বসে আছে। প্লেটে শুধু সাদা ভাত আর চিংড়ি মাছ। ঘুম থেকে উঠে আসায় চোখ মুখ ফুলে আছে। ঘুম থেকে উঠলে এভাবে চোখ ফোলার কথা। তাহলে কি মেয়েটা কেঁদেছে? হয়তো, কারণ শীতল বিশেষ বিশেষ দিনগুলোতে বাবাকে পাশে পাওয়ার আশা করে। যখন পায় না তখন খুব কাঁদে। আজও বোধহয় বাবার জন্য কেঁদেছে মেয়েটা। সিমেনের মুখটাও মলিন লাগছে। উনি দীর্ঘশ্বাস চেপে কিছু বলার আগে দেখলেন রুবাব সযত্নে শীতলের প্লেটে সলিড মাংসের পিচ তুলে দিল। সায়ন খোসা ছাড়িয়ে চিংড়ি তুলে দিল। শখ পানির গ্লাস এগিয়ে দিল। স্বর্ণসাম্য সৃজনের দুধ ভাত মেখে দিচ্ছে। শুদ্ধ মা চাচিদের বসা পড়ার তাগাদা দিচ্ছে। কি চমৎকার দৃশ্য সেসব।
টুকটাক কথাবার্তা হচ্ছে, সবাই খাচ্ছে, যার যেটা লাগবে তুলে নিচ্ছে, তুলে দিচ্ছে। এরপরেও যেন কিছু একটা মিসিং। কি সেটা? আচ্ছা, শীতল কথা বলছে না, হাসছে না, তার মাঝে চঞ্চলতাও দেখা যাচ্ছে না, কিন্তু কেন? শুদ্ধ আবার বকেছে নাকি মেয়েটাকে? মনে মনে এ কথা ভেবে উনি কপাল কুঁচকে তাকালেন শুদ্ধর দিকে। ছেলেটা আপন মনে খাচ্ছে, ছোট ছোট লোকমা তুলে খায় সে। খাওয়ার কায়দা দেখে বোঝা যায় পুরোই জেন্টেলম্যান। মুখবর্তী দেখে বোঝার উপায় নেই মনে কি চলছে। শুদ্ধর বাঁ পাশে রুবাব আর রুবাবের পাশে সায়ন। বলা বাহুল্য চৌধুরী বাড়ির নজর কাড়া 3 সুদর্শন যুবক। আজকাল ছেলেদের বিয়ের প্রস্তাব আসে, আজও এসেছে। আজকের প্রস্তাব এমন ছিল যে যৌতুক হিসাবে চেকে মসজিদ মতো যত সংখ্যা বসিয়ে নিতে পারবে, তবুও শুদ্ধকে নাতি জামাই করবেই সেই লোক। যৌতুকের কথা শুনে রাগ হলেও উনি নিজেকে সামলে নিয়েছিলেন। জানিয়েছিলেন ছেলে বিক্রি করবে না, তবে ছেলের সাথে কথা বলে দেখবেন, ছেলের মত থাকলে ওনাকে জানাবেন। মূলত কথাটা বলেছিলেন এড়িয়ে বাঁচার জন্য। উনি খুব ভালো করেই জানেন শুদ্ধর কানে এ কথা গেলে জবাবে এমন কিছু বলবে যে পাল্টা জবাব দিতে কথার খেয়েই হারিয়ে ফেলবেন। তবুও চুপ থাকতে পারলে হবে না, কিছু বলতে হবে। ছেলেগুলো বড় হয়েছে, বিয়ে শাদী দিতে হবে, বাড়িতে বউ আনতে হবে। অন্য বাড়ির ছেলেরা এসএসসি না দিতেই বিয়ের জন্য লাফাতে শুরু করে, অথচ এদেরকে বিয়ের কথা বলতে বলতে গলা শুকিয়ে যায়। বয়স কি বসে থাকে? বাপ হতে হবে না? এসব ভেবে মনে মনে কথা গুলিয়ে নিলেন। তারপর গলা খাকারি দিলেই সবাই বুঝলো উনি বিশেষ কিছু বলবেন, তাই তাকালো। তখন তিনি বললেন, সায়ন, শ্রদ্ধা, রুবাব, 3 জনকেই বলছি যথেষ্ট বড় হয়েছো। নিজেরাও যে যার মতো কিছু না কিছু করছো। বয়স থেমে থাকে না, বিয়ে করতে হবে, বাড়িতে বউ আনতে হবে। আমার বিজনেস পার্টনারের মেয়েটা খুব লক্ষ্মী, দেখতে শুনতে মাশাল্লাহ। এইটুকু বলে থামলেন। কথার মাঝে কথা বলেনি কেউ, কারণ সবার তার পরেরটুকু শুনতে চায়। উনি পরের কথাটুকু পেশ করলেন। আর না ফিরলে শখের অনুষ্ঠান সেরে ফেলবো। এরপর সায়নের, একে একে শ্রদ্ধার, রুবাব, তারপর স্বর্ণা। ভেবেছি সায়নের জন্য মেয়েটাকে দেখতে যাব। কোনো সমস্যা আছে তোমার? শেষ কথাটা সায়নকে উদ্দেশ্য করে বললেন তিনি। সায়ন এক মনে খেতে খেতে একবার চোখ তুলে বাবার দিক তাকালো, তারপর বলল, সামনের নির্বাচন তো ও বিয়ে টিয়ে বাদ। আমি আমার পার্টনারকে কথা দিয়েছি। ভালো করেছ, এবার নিজে করো, নয়তো শুদ্ধ কিংবা রুবারের গাড়ে ঝুলিয়ে দাও। সায়নের কথা শুনে রুবাব ভীষণ খেলো। কোনো মতে পানি দিয়ে মুখের খাবার গিলে দুঃখী দুঃখী স্বরে জবাব দিল, বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই বড় মামা, কিন্তু ঘাড়ের উপরে বড় ভাইদের রেখে বিয়ে করলে লোকে কি বলবে? লোকে ভাববে না বড় ভাইয়ের কোনো সমস্যা আছে, আর ছোট ভাই হয়ে এটা অন্যায় হয়ে যাবে না? তার কথা শুনে সায়ন ভুরু কুঁচকালো, তারপর খ্যাপাটে স্বরে জবাব দিল, কেউ কিছু বললে সে কেউ ওটাকে আমার কাছে পাঠিয়ে দিবি। বেশি না, কয়েক মিনিটে বুঝিয়ে দেব সমস্যা আছে কি না। সেই শালার এমন অবস্থা করব 1 সপ্তাহ হাঁটতে গেলে কুদ পারবে। শাওন চৌধুরী গলা খাকারি দিলেন, তবে ওনার ঠোঁটে মিটিমিটি হাসি। তবে ছেলের কথা শুনে শারাফাত চৌধুরী বিরক্তিতে মুখ কুঁচকে নিলেন। উনি আজকাল ভীষণ বিরক্ত সায়নের প্রতি। ছেলেটা ভীষণ লাগম ছাড়া হচ্ছে কথাবার্তা বলে, ইদানিং একটু বেশিই বলে, যার ধরুন বারংবার ওনাকে অসুস্থতে পড়তে হয়। আর ছোট ছোট ভাই বোনদের সামনে এভাবে কেউ কথা বলে, এখন কি ভদ্রতা জ্ঞান নতুন করে শেখাতে হবে? সায়ন নিজেও যেন বুঝতে পারলো ব্যাপারটা, তাই দাঁত কপাটি বের করে পুনরায় বলল, মানে পিটিয়ে পিঠের ছাল তুলে ফেলার কথা বলছি আর কি। ভাবো একবার কত বড় সাহস আমাদের নিয়ে ভুলভাল ভাবে। তার কথায় সাম্য ঝিমিয়ে ঝিমিয়ে জবাব দিল, পিঠের ছাল তুললে হাঁটতে কুদ পারবে কেন ভাইয়া? তুমি দেখি কিছুই জানো না। স্যার যখন আমার পাছায় মারে তখন আমার হাঁটতে কষ্ট হয়। তুমি বরং তাদের পাছার ছাল তুলে নিও। একথা শুনে স্বর্ণ শখ একে অপরের মুখ চাচাই করলো। হাসিতে ঠোঁট কোণ বেঁকে আসছিল তাদের। কারোই বুঝতে বাকি নেই সায়নের কথার ডাবল মিনিং। আপাতত প্রসঙ্গ বদলাতে শারাফাত চৌধুরী এবার শুদ্ধকে বললেন, আর তোমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এই কথা শোনা মাত্রই শীতলের হাত থেমে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুদ্ধর দিকে। মানে কি, গতকালই না চুমু খেয়ে ভালোবাসার কথা বলল, আর আজই অন্যকে বিয়ের কথা বলছে, তাও তারই সামনে।
সদ্য ভাই তাহলে সত্যিই তাকে মেনে নেবে না? সায়ন ভাই তখন বলল মিশন সাকসেস। তাহলে কি সায়ন ভাই মিথ্যা বলেছিল? তাকে বুঝ দিতে ওইসব বুঝিয়েছিল? শীতলের মাথা কাজ করছে না। সে তাকিয়ে দেখছে তারই সামনে বসা নিষ্ঠুর মানুষটাকে। এত পাষাণ কিভাবে হতে পারে? শীতল তাকিয়ে আছে অনুভব করে শুদ্ধ হঠাৎ চোখ তুলে তাকালো। দুজনের চোখাচোখি হলো। বাঁধ ভাঙা কান্নায় ঠোঁট ভেঙে আসলেও সে নিজেকে সামলে নিল, দৃষ্টি সরিয়ে নিল। তার এই সামলানোটাই সহ্য হলো না শুদ্ধর। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল, কলিজায় তীর বেঁধেছে, রক্তাক্ত হয়নি। রক্তাক্ত হলে চোখের জল গাল বেয়ে গড়াতো। গড়াচ্ছে না যেহেতু তাহলে কলিজায় এফোর ওফোর হতে বাকি রয়ে গেছে এখনো। নো প্রবলেম, আই উইল ট্রাই মাই বেস্ট। মনে মনে এ কথা বলে সে ঠোঁটে কুটিল হাসি ফুটিয়ে বাবাকে বলল, মেয়ের গায়ের রং কালো কুচকুচে হোক, অশিক্ষিত হোক, গরিব হোক, আমার সমস্যা নেই। শুধু তাকে সত্যবাদী হতে হবে। সর্বদা স্পষ্টভাবে যেন সবার সামনে সত্য কথা বলার সাহস রাখে, এটুকু হলেই চলবে। যতটুকু খোঁজ নিয়ে জেনেছি মেয়েটা তেমনই, দেখতে শুনতে ভালোই। মুখের আলদো আমাদের শীতলের মতো খুব আধুরে। বাহ, তাহলে আর কি, আমি যেমন আমার সঙ্গীত তেমনই হওয়া যায়। বিশেষ করে অন্যের কথার সিদ্ধান্ত নেওয়া মাথা মোটাটাকে বউ করতে চাই না আমি। এটা বউ হিসেবে জঘন্য টাইপ হয়। তাহলে এখানেই কথা দিয়ে বলি, বলো, মন মতো মিলে গেলে শখের অনুষ্ঠানের আগে আমার বিয়েটা সারতে চাই। সাফওয়ান চৌধুরী এবার হাসতে হাসতে বললেন, কি রে বাপ, বিয়ের জন্য এত পাগল হয়ে গেলি যে? কুচক্রি মানুষের বদনজরে পড়েছে, জানোই তো নজর কতটা খারাপ। তাই বিয়েটা সেরে নজর কাটতে চাচ্ছে। বলো তো যায় না কে কখন কোন অপরাধে ফাঁসিয়ে দিল। হা হা, দারুণ বললি তো। মানুষ যা করে সেটা প্রকাশ করতে ভয় পায়। আমার আবার ওইসব ভয়টয় কোনো কালেই ছিল না, আর এখনও নেই। তাই তাই হয়তো অবলীলায় সব কথা বলতে পারি। একের পর এক শুদ্ধর খোঁচা মার্কা কথা শুনে সায়ন আর চোখে শীতলের দিকে তাকালো। দেখলো শীতলের চোখের কোণে অশ্রুতে চিকচিক করছে। শীতলও বুঝেছে শুদ্ধ তাকে মেন করে কথাগুলো বলেছে। হ্যাঁ, ভুল যখন করেছে তখন শাস্তি গ্রহণযোগ্য। তাই বলে এভাবে সদ্যবাই কি বুঝছে না ছুরির থেকেও তার কথার আঘাত ধারালো হয়ে বুক পাঁজরে বিঁধছে? নাকি সেই আঘাত অদৃশ্যের বলে দেখাও দিচ্ছে না? বুঝেও বুঝছে না। সে ভাত নাড়াচাড়া করতে করতে দুফোঁটা চোখের জল ফেলল, সন্তর্পণে মুছে নিল। তখন সারাফাত চৌধুরী মাথা নাড়িয়ে এও বললেন, আরও একটা নম্রভদ্র মেয়ের সন্তান আছে। মেয়ে বিসিএস ক্যাডার। মেয়ের নানাজান যৌতুক হিসেবে চেকের পাতায় ইচ্ছে মতে অ্যামাউন্ট বসানোর কথা জানিয়েছে। একে বিয়ে করতে 3 ভাইয়ের কে রাজি আসো স্পর্শভাবে জানাও, তোমাদের সম্মতি পেলে এগোবো। যৌতুকের মায়েরে আলবু আবলু করেও ওই সব সাইপাস আমার লাগবে না। পড়ছি আপাজান। আর হ্যাঁ, মেয়ে খুব বেশি পছন্দ হলে তোমরা 3 ভাই ভাগাভাগি করে নিতে পারো। একটা ক্যাডার আম্মা ফেলে আমরা না হয় দই দই করে নাচতে নাচতে বাসর সাজিয়ে দেব। এই কথা বলে সায়ন একটা পানি বোতল নিয়ে রুমে চলে গেল। সারাফাত চৌধুরী খেয়ে উঠে কিছু বলতে গেলে সাফওয়ান থামিয়ে দিলেন। কি দরকার শুধু শুধু কথা বাড়ানোর? নিজের দিকে ঝড় ধেয়ে আসতে পারে ভেবে রুবাবাও কোনো মতে খেয়ে দ্রুত স্থান ত্যাগ করলো। 2 ভাই পালালো, আরেকজন এখনো বাকি। সবাই যেন তার জবাবের আশায়। কিয়ৎকাল চুপ থেকে সারাফাত চৌধুরী পুনরায় শুদ্ধকে বলল, ওরা তো না বুঝেই পালিয়ে গেল, তুমি অন্তত কিছু বলো। লাগলে সময় নাও, ভেবে পড়ে জানিও। ভাবাভাবির কিছু নেই, সবই তো তোমার উপর নির্ভর করছে। আমার উপর? যেমন? ছেলে তোমার, জন্ম দিয়েছ তুমি, পড়ালেখা করিয়ে বড় করলে তুমি, ছেলেদেরও খুব ভালো করে চেনো তুমি। তাছাড়া বলতেই হয় তুখুর বিজনেসম্যান তুমি। তাহলে হিসাব নিকাশ তোমারই ভালো বোঝা উচিত, তাই না? তুমি না হয় বলো তোমার ছেলেদের দাম কত? কত হলে ছেলে বিক্রি করবে? ছেলের কথায় সারাফাত চৌধুরী রাগলেন না, বরং হাসলেন। তবে হাসিটা যেন ঠোঁটের কোণে অদৃশ্য রয়ে গেল। মূলত কথাটা বলেছেন ছেলেদের মন পরীক্ষা করতে। যদিও জানতেন রেজাল্ট, তবুও পরীক্ষা করতে মন সায় দিল। এত কথা এত গল্পের মাঝে কেউ খেয়াল করলো না বাড়ির আদুরে কন্যার ছলো ছলো চোখ। শীতল আর বসে থাকতে পারল না, উঠে রুমে গেল।
তাকে যেতে দেখে শুদ্ধ নিজেও উঠে হাত ধুতে ধুতে বাবার উদ্দেশ্যে বলল, নতুন কাজ ধরেছে, বিয়ের ব্যাপারে কদিন পরে কেউ বাবা, কিছুদিন যাক, আমি বলে দেবো তোমায়। শুদ্ধের কথায় এবার বড়রা ভ্রু কুচকে তাকালেন। কেবল বলল পাত্রী মন মতো হলে শখের আগেই বিয়ে সারবে, এখন আবার বলছে কদিন পর। এই ছেলের মাথায় কখন কি ঘুরে কে জানে। ওনাদের তাকাতে দেখে শুদ্ধ কারোর দৃষ্টি পরোয়া করলো না। সে ধীরে সুস্থে পানি পান করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে মনে মনে বলল, ভালোবাসি না, বাসবো না, কাছে ঘেঁষি না, ঘেঁষতেও দেব না। না নিচে কারো হব, না তো গণ্ডের হতে দেব। যাতনা দিবে দে, যন্ত্রণায় পোড়াবে পোড়া। মনকে অন্তত বোঝাতে পারবো আমার অভিলাষী আমার দহনের একমাত্র কারণ। এই কথা বলে শীতলের রুম পার হতে হতে শুনতে পেল শীতলের ফুপিয়ে কান্নার শব্দ। সে নিঃশব্দে হাসলো। যাক, খোঁচাটা তাহলে ঠিকভাবে কাজ দিয়েছে। যাক শান্তি। কেমন লাগে বুঝ এবার। সে দাঁড়ালো না, নিজের রুমের দরজায় পাস ইন করতে করতে বলল, তোকে ডুবতেও দেবো না, হাত টেনে পারেও তুলবো না। তোকে অথই জলে নাকানে চুবানি খাওয়াবো। তুই অন্যের কথা আমার কাছে এসে সেই পথই বেছে নিয়েছিস। এখন তুই পড়বি অভিলাষী। পড়তে পড়তে একটা সময় ঠিকই মুখ থেকে কথা বের হবে তোর। কতদিন চুপ থাকবে, কতক্ষণ চুপ থাকবে, কতবার নিজেকে সামলাবি দেখি, আমিও দেখি। কান্না করছিস কর, তোর চোখের পানি তোকে ভালোবাসা চেনাবে। শুধু ও শুধু কই তুই বাপ, জলদি বের হয় আব্বা। উক্ত কথাটি বলতে বলতে দোতলার দিকে হন্য হয়ে ছুটে চলেছেন সিমেন চৌধুরী। দু চোখের পানিতে ঝাপসা দেখছেন সবকিছু। পা জোড়া চলতে চাচ্ছে না যেন। কান্না ভেজা কণ্ঠস্বরের সাথে হাত পাও থরথরিয়ে কাঁপছে ওনার। তবুও শুদ্ধকে ডেকে যাচ্ছেন। রমজান মাস, সকলে দেরি করে ঘুম থেকে ওঠে। খাওয়া দাওয়ার ঝামেলা নেই বিধায় কেউ ডাকাডাকিও করেন না। যাদের কাজ থাকে করে, বাকিরা ঘুমায়। এখন কেবল সকাল 10টা। সারাফাত ও শাওন চৌধুরী আজ দেরি করে অফিসে গেছেন। কিছুক্ষণ হলো সিরাত, সাম্য আর সৃজনকে নিয়ে গেছে কোচিং করাতে। রমজান মাস বিদায় এ 1 মাস সকাল 9টায় ক্লাস হবে। বাচ্চা দুটোকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে গেছে। আজকে যাবে না বলে কত কি করলো, কিন্তু ছাড় পেল না। তাই গোমরা করে মায়ের সাথে গেছে তারা। শখ গত রাতে জানিয়েছিল ল্যাবে কাজ আছে, ফিরতে দেরি হবে। সময় মতো সেও কখন বেরিয়ে গেছে কেউ জানে না। সায়ান সেহেরি খেয়ে মসজিদে গিয়ে বাড়িতেই আসেনি। কোথায় গেছে, কেন গেছে, কেবল সেই জানে। স্বর্ণ, শীতল, শুদ্ধ যার যার রুমে ঘুমাচ্ছে বোধহয়। বাড়িতে আর কেউ নেই বিধায় সিতারা সিমিন ভাবলেন হাতের কাজ সেরেই কোরআন তেলাওয়াত করতে বসবেন। ইফতারের কি কি আইটেম বানাবে, কখন রান্না শুরু করবেন, এসব নিয়ে দুই যা গল্প করতে করতে টুকটাক কাজ সারছিলেন। প্রতি বছর ওনারা 3 যা কোরআন খতম দেন। শুধু ওনারাই না, সারাফাত চৌধুরী শুদ্ধও দেয়। বাদ বাকিরা খতম দিতে না পারলেও প্রত্যেক দিন 2-1 পারা করে কোরআন পড়ে। পড়া বাহুল্য, সায়ন, শুদ্ধ, শখ, স্বর্ণ, শীতল কোরআন পড়া শিখেছে ছোট কর্তা শাহাদাত চৌধুরীর কাছে। আর শাহাদাত চৌধুরী শিখেছেন ওনার বাবা অর্থাৎ শুদ্ধের দাদার থেকে। চমৎকার করে কোরআন পড়েন উনি। এত সুরেলা কণ্ঠে কোরআন পড়েন, শুধু শুনতেই ইচ্ছে করত। এবং অতি গর্বের বিষয়, চৌধুরী বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়ে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে। আজ প্রথম রোজা। প্রত্যেকটা রোজাদার রোজা রেখেছে। সবার প্রার্থনা রমজানের 30টা রোজাই করবে। এটি পবিত্র মাস, পবিত্র একটি দিন। সবার মতো চৌধুরী নিবাসে সবাই চেয়েছিল দিনটা খুব ভালো কাটাতে, কিন্তু হঠাৎ বিপদ এসে হানা দিয়েছে দোরগোলায়। কেবলই সিরাতের নাম্বার থেকে সিমিনের কাছে কল এসেছে। সাম্য, সৃজন অ্যাক্সিডেন্ট করেছে। 2 ভাইয়ের গুরুতর অবস্থা। মাথায় ভীষণ চোট পেয়েছে বাচ্চা দুটো। রক্ত বন্ধ হচ্ছে না দেখে পথচারীরাই ধরে হাসপাতালে নিয়ে গেছে। 2 চোখের সামনে ছেলেদের অ্যাক্সিডেন্ট দেখে সিরাত সেই মুহূর্তেই জ্ঞান হারিয়েছেন। পানি টানি ছিটিয়ে জ্ঞান ফেরানো যায়নি ওনার। পরে ওনাকেও দ্রুত হসপিটালে ভর্তি করানো হয়েছে। কোনো এক দয়াবান সিমিনকে ফোন করে এসব জানিয়েছে। শুদ্ধের রুম সাউন্ড প্রুফ, নিচের কোনো শব্দ তার রুম অবধি পৌঁছায় না। এই কথা স্মরণ হতেই দোতলা দিকে ছুটছেন তিনি। এদিকে শুদ্ধ নামাজ পড়ে ঘুমায়নি, আন মনে রুমের সঙ্গে লাগোয়া ল্যাবে কাজ করছিল। কিছুক্ষণ আগে ঐশ্বর্যের কল পেয়ে রেডি হয়ে রুম থেকে বের হচ্ছিল। ইমিডিয়েট কিছু জিনিসপত্র ঐশ্বর্যের কাছে পৌঁছাতে হবে। সেগুলো হাতে পেলে জরুরি কাজগুলো সারবে ঐশ্বর্য। হ্যাঁ, বলতেই হয় মেয়েটা ধারালো ট্যালেন্টেড। তার
তার সঙ্গে কাজ করতে গেলে তা বোঝা যায়, শুধু ট্যালেন্ট না, তার অ্যাটিটিউডও হাই লেভেলের। কাজের ক্ষেত্রে তার মতো সহকারী পাওয়া সত্যিই ভাগ্যের। আর এখন অবধি তার ভাগ্য সর্বদা তার সাথেই ছিল, এখনো আছে। আপন মনে কিছু ভাবতে ভাবতে রুমের দরজা লক করতে করতেই ঘাড় ঘুরিয়ে তাকালো শীতলের রুমের দিকে। মহারানী এখনো ঘুমাচ্ছে হয়তো, রোজা আছে, সারাদিন চটে থাকবে তার মেজাজ, কিছু বললেই খ্যাক করে উঠবে। এ কথা কথা বললে 10টা কথা শোনাবে, ভুল করলে মারতে গেলে মায়া মায়া চোখে তাকিয়ে বলবে, রোজাদারকে মারতে নেই শুদ্ধ ভাই, মাফ করে দিন। মাফ করা মহৎ গুণ। অথচ যত রাজ্যের আজাইরা কাজ করে বেড়াবে। এসব নতুন কিছু নয়, প্রতি বছরই এসব হয়, সবটাই তার জানা। এসব কথা রেশ না কাটতেই হঠাৎ তার কানে এসে পৌঁছলো সিমিনের কান্নারত কণ্ঠস্বর। ছোট মা এভাবে কাঁদছে কেন? হঠাৎ তার কি হলো? ওদিকে কিছুক্ষণ আগে ফ্রেশ হয়ে শুদ্ধকে বকতে বকতে চুলে বিনুনি করছিল শীতল। পরনে পার্পেল কালার 3 পিস, কোচিং আছে। মন খারাপ বিধায় যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু শুধু শুদ্ধকে জ্বালানোর সুযোগ মিস করতে চায় না সে। ওই বিশুদ্ধ পুরুষ কি ভেবেছে, দু একটা কড়া কথা বললেই সে আবেগে গ্রামের আভাসী সেজে বসে ঘাটে বিরহের গান গেয়ে বেড়াবে? দুঃখী সেজে শুয়ে বসে কাঁদতে কাঁদতে আমচুর হয়ে যাবে? না, মোটেও তা করবে না। বরং আগে যা জ্বালাতো তার থেকেও এখন বেশি জ্বালাবে। দুঃখী সেজে শুয়ে বসে কাঁদতে কাঁদতে আমচুর হয়ে যাবে? না, মোটেও তা করবে না। বরং আগে যা জ্বালাতো তার থেকেও এখন বেশি করে জ্বালাবে। সে জানে মহামানব এখনো বাড়িতেই আছে। তার কাছে গিয়ে এখন থমথমে সুরে বলবে, এই শুদ্ধ ভাই, গাড়িতে করে আমাকে কোচিংয়ের সামনে রেখে আসেন, এত রোদের মধ্যে হেঁটে যেতে পারবো না আমি। এ কথা শোনা মাত্রই যখন না বলবে তখনই কেঁদে কেটে একাকার করে ফেলবে। বড়াব্বুকে ফোন করে বলবে এ কথা। গতদিন খোঁচা মারা হয়েছিল তাই না, তারই শোধ তুলবে সে। কি ভেবেছে কি সে যা বলবে সব মেনে নেবে? এসব ভাবতে ভাবতে বিনোনিতে পাক দিচ্ছিল সে। হঠাৎ মায়ের কান্না শুনে বিনোনিতে আবার ভাবতে পারল না, আর তার আগেই দৌড়ে বের হয়ে এলো। এইদিকে ঘটনা জানতে শুদ্ধ এগোচ্ছিল, ফলস্বরূপ আচমকা শীতলের সাথে ধাক্কা লাগে তার। বিরক্তিতে চোখ মুখ কুচকে আসে, প্রশস্ত বুকের সাথে নাকে বাড়ি লেগে শীতলের মুখ দিয়ে বেরিয়ে আসে ব্যথাতুল শব্দ। তবে অপ্রস্তুত ঘটনায় কেউ কিছু বলার সুযোগ পায় না। হন্তদন্ত হয়ে সিমেন উপস্থিত হয় সেখানে। ওদের দেখে হাউ মাউ করে কেঁদে ফেলেন। উনি কাঁদতে পারে না, একটু কাঁদলেই শ্বাসকষ্ট শুরু হয় ওনার। শুদ্ধও বুঝলো সিরিয়াস কিছু ঘটেছে, নতুবা এভাবে কাদার মানুষ তো তার ছোট চাচি নন। ওনাকে আশ্বস্ত করতে সে এগিয়ে এসে এক পেশে মা তুল্য চাচিকে বুকে জড়িয়ে ধরল। তারপর খানিকটা নরম সুরে বলল, কি হয়েছে, এভাবে ছুটছে কেন? পরে ব্যথা পাবে তো? বাবা, ওই ছোট চাচ্চু ঠিক আছে? হুম, তাহলে একজন কল করেছিল সাম্য, সৃজন নাকি অ্যাক্সিডেন্ট করেছে। চল বাপ, এখনই আমাদের হাসপাতালে যেতে হবে। যে কল করেছিল চেনো তাকে? পরিচয় দিয়েছে? তাকে চিনি না, তবে বললো পথচারী। শুদ্ধ ভ্রু কুচকালো। সিমেনের হাতে থাকা ফোনটা নিয়ে কল লিস্টের প্রথম থাকা সিরাতের নাম্বারে কল দিল। তবে কল রিসিভ করলো এক মহিলা। শুদ্ধ বিনয়ীভাবে কথা বলে জেনে নিল পুরো ঘটনা, কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাও শুনে নিল। ততক্ষণে বাড়ির সকলে দৌড়ে এসে হাজির। মুহূর্তেই বাড়িতে কান্নাকাটির হিড়িক পড়ে গেল। যার সন্তান বলে বাড়ির কোনো ছেলে মেয়েকেই কখনো আলাদা নজরে দেখেন না চৌধুরী গিন্নিরা। তাদের মতে সবগুলোই বাড়ির সন্তান, তাদেরই সন্তান। বাড়ির ছোট সদস্য হিসেবে শীতল, সাম্য, সৃজন সবার কাছে একটু বেশি আদরের, আহ্লাদের। বলা বাহুল্য তারাই এ বাড়ির প্রাণ, বিনোদন পূর্বের মূল উৎস। অথচ আদরের বাচ্চা দুটোর এ ঘটনায় চৌধুরী বাড়ি স্তব্ধ হয়ে গেছে। সারাফাত ও সাফওয়ান চৌধুরীর কাছেও খবর চলে গেল। ওনারা অফিস থেকে ছুটলেন হাসপাতালের উদ্দেশ্যে। তাদের সবাইকেই যেতে হবে, কারণ সাম্য, সৃজনের রক্ত লাগবে। শুদ্ধ আর সময় নষ্ট করলো না, শুধু মা চাচির উদ্দেশ্যে বলল, গাড়ি বের করি, দ্রুত আসো। এ কথা বলে গাড়ির চাবি নিয়ে দ্রুত পায়ে পার্কিং লটের দিকে ছুটল। তার গাড়ি বের করতে করতেই সিতারা, সিমেন, শীতল, স্বর্ণ এসে দাঁড়িয়েছে। তারা যাবে হাসপাতালে। শুদ্ধ ড্রাইভিং সিটে বসে কাঁদতে থাকা শীতলের দিকে একবার তাকালো। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে, রীতিমতো ফোফাচ্ছে এখনো। কান্না আর প্যারা দেওয়া ছাড়া এই মেয়ে পারেই বা কি? তাছাড়া ওকে কিছু বলা বা না বলাই সমান। তাই শীতলকে কিছু না বলে স্বর্ণকে বলল,
বাড়ি খালি করে দল বেঁধে যাওয়ার প্রয়োজন দেখছি না। ওকে নিয়ে বাড়িতে থাক, আমি আপডেট জানাবো। স্বর্ণ সম্মতি জানালেও শীতল শুদ্ধের কথা তোয়াক্কা না করে আগে শুদ্ধের পাশের সিট দখল করে বসে পড়ল। ধমকে তাকে গাড়ি থেকে নামানোর আগেই শীতল জেদি সুরে বলল, গাড়িতে না নিলে রিক্সা করে যাব, তাও যাবই। তর্ক করার মতো সময় নেই দেখে কেউ কথা বাড়ালো না। শুদ্ধ গাড়ি স্টার্ট করে দ্রুত গতিতে চৌধুরী নিবাসের গেট দিয়ে বেরিয়ে গেল। অজ্ঞতা স্বর্ণ একাই বাড়িতে থেকে গেল। আচ্ছা, সায়ন কোথায়? সে শুনেছে ঘটনা, সামনে নাকি রক্ত লাগবে, আর তার আর সায়নের রক্ত এক। শামকে রক্ত দিতে গেলে সায়নকে প্রয়োজন, কিন্তু সেই বান্দা এখন কোথায়? বাড়ি ফিরেছে না, বাড়ি ফিরছে না কেন এখনো? একবার কল করে দেখবে। এসব ভেবে ফোন হাতে নিতেই দারোয়ান কাকা দৌড়ে এলো তার কাছে। হাঁপাতে হাঁপাতে বলল, আম্মা, সর্বনাশ হয়ে গেছে। কেরা জানে শায়ন বাবার পার্টি অফিস চুরচুর কইরা লাইছে। শায়ন বাবা কারে জানি খুব পিটাইতেছে। কাকে মারছে? ওই তারে চিনি না। তয় শুনলাম ওই কোলামের পুত নাকি পার্টি অফিসে আগুন দিতে আইছিল। আপনি যাইবেন আম্মা? চলেন আপনারে নিয়ে যাই। ও না, আমি কি করব? শায়ন বাবা মারপিট করতেছে, তাও চাইবেন না? তারা পুরুষ পুরুষ মারামারি করছে, সেখানে আমি অবলা মেয়ে গিয়ে কি করব? যাই হোক কাকা, আপনি বারবার গেট ছেড়ে বাইরে যাবেন না, আমি একা বাসায়। আর আপনিও যদি বারবার এদিক ওদিক যান তাহলে বাবার কানে গেলে ভালো কিছু হবে না। আর যাবো না আম্মা। ঠিক আছে। এ কথা বলে স্বর্ণ সোজা বাড়ির ভেতর চলে এলো। তার এমন কাঠখোট্টা জবাবে দারোয়ান কাকা অবাক হলেন না, কারণ উনি এ বাড়িতে চাকরি করেন, তাও 5-7 বছর হবে। বাড়ির সবাইকে পুরোপুরি ভাবে না চিনলেও মোটামুটি চিনেন, জানেন। চৌধুরী নিবাসের এতগুলো সদস্যের ভিড়ে সবাই হাসি খুশি হলেও এই মেয়ে বরাবরই একটু অন্যরকম। অবাক করা ঘটনাগুলোতেও কেন জানি অবাক হয় না এই মেয়ে। যেমন ছোট ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তার কি করা উচিত না কেঁদে কেটে 100 হওয়া, যেমন শীতল হয়েছে। কিন্তু সায়নের পার্টি অফিস কে বা কারা ভেঙেছে এটা নিয়েও একটু চিন্তিত হওয়ার কথা, কিংবা সায়ন কাকে মারছে এটা শুনে ছুটে গিয়ে দেখার কথা। কিন্তু না, সে বরাবরের মতো শান্ত। তার হাব ভাব এমন যেন কিছুই ঘটেনি, সব স্বাভাবিক। সব পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে কিছুতেই সায়নকে ছাড়াতে পারছে না রুবাব। বারবার ছাড়তে বলেও কাজ হচ্ছে না। সে সমানে একটা ছেলের মুখে ঘুষি মেরেই যাচ্ছে। তাদের কথা শুনে মনে হচ্ছে ওরা পূর্ব পরিচিত। তাহলে কিসের শত্রুতা? শত্রুতা যখন তখন খালি হাতে পায়ে লাগতে আসার মানে কি? যদিও বুঝতে পারছে সায়ন এমনি এমনি মারছে না ছেলেটাকে, সে মার খাওয়ার কাজই করেছে। যখন এ কথা বুঝেছে তখন সায়নকে বাধা দিয়ে আরাম করে বসেছে। রোজা না থাকলে চিপস খেতে খেতে আর একটু মজা নেওয়া যেত, এ কথা ভেবে সে আইফোন বের করে সেলফি নিল। সেলফিতে দেখা যাচ্ছে তার পেছনে সায়নরা মারামারি করছে। এমন সময় কারো সেলফির কথা মনে আসতে পারে, তার আসে। তার ফোনের অনেক ছবি উদ্ভট পরিস্থিতিতে তোলা, সেই তুলে যাতে স্মরণ করতে সুবিধা হয়। ঘড়িতে তখন বেলা 10টা। চড়া রোদ, গায়ে রোদ পড়তেই সারা গা চিটচিটিয়ে উঠেছে দেখে রুবাব ছায়া দাঁড়িয়ে দেখতে থাকলো সায়নের মার। ভাইটা তার ভালোই মারপিট পারে। রাজনীতি না করে সরাসরি সিনেমার হিরো হলেও পারতো। দেখতে শুনতে হিরো মার্কা, বেশ ভালো অভিনয়ও জানে। তাহলে হিরোর চরিত্রে অভিনয় করতে তার সমস্যা কি? সে কি কোনো ডিরেক্টর কিংবা প্রডিউসারের সাথে একবার কথা বলে দেখবে? দেখা উচিত, কারণ এইসব ট্যালেন্ট কাজে লাগানো উচিত। এরা দেশের একটি রত্ন, এদের যত্ন করা আবশ্যক। এসব ভেবে সে সময় দেখলো সেহেরির পর মসজিদে নামাজ পড়ে বাড়ির দিকে যায়নি কেউই। দুই ভাই বাইক নিয়ে টই টই করে ঘুরে ফিরে পার্টি অফিস দেখাতে এসেছিল সায়ন, কিন্তু এসে দেখে পার্টি অফিসের ভেতর ভাঙচুর করছে কনক। তার রাগ যেন আকাশচুম্বী, যা সামনে দেখছে তাই ভাঙছে। কনক বোনের কবর জিয়ারত করে ছুটে এসেছে সায়নকে মারতে, কারণ তার ভাষ্যমতে সায়নই ওর বোনের মৃত্যুর জন্য দায়ী। তাই সায়নকে না পেয়ে তার জিনিস নষ্ট করছে। সব ভাঙা হলে যখনই আগুন দিতে যাবে তখন সেখানে সায়ন আর রুবাব উপস্থিত হয়। আজ প্রথম সেহেরি বিদায়, ছেলে পুলেও যে যার বাড়িতে সেহেরি সেরেছে। আজ কেউ ছিল না এই দিকটায়, তবে তালা মারা ছিল অফিসের মূল ফটক। তালা ভেঙে ঢুকেছে কনক। দূরে দাঁড়িয়ে তার পাগলামি দেখছিল সায়ন, কিন্তু তাকে যখন আগুন দিতে দেখলো তখনই দৌড়ে এসে আটকায় সায়ন। স্বাভাবিক স্বরে বলে, দেখ ভাই, আমি ভদ্র হয়ে গেছি, রোজা আছি, নামাজে যাওয়ার আগে না হয় বউকে ছুঁয়ে কথা দিয়েছি এই 1 মাস গালি টালি দেব না।
অকারণে কাউকে মারবো না, তবে হ্যাঁ, যেই চোদনা অকারণে আমার পেছনে শ্বশুরি দিতে আসবে তাকে সুস্থভাবে ফিরতেও দেব না। তুইও দুষ্টামি করিস না, মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যা। বারবার এক কথা বলতে পারবো না। যা যা, বাড়ি যা। বাড়ি যাব তো। আগে তোর 3 বোনের এক বোনকে দে, খেয়ে কবরে শুয়ে আসে। এই বালের বাল রাগ উঠাস না বলে দিচ্ছি। তুমি আমার বিয়ে করা বউ না যে আদর করার লোভে ঘরে আটকাতে তোমার আচুতা কথাবার্তা গ্যাস গিলে খা যাব। আমার কথা গিলবি কেন? আরে গিলতে পারলে তো গিলবি। যে ছেলে দিনের বেলা বোন বোন করে মুখে ফেনা তুলে ফেলে, রাতের বেলা আবার ঠিকই বোনের সাথে খেলা খুলেই লাগালাগির বাদ রাখে না কিছু, সে আমার কথা এত সহজে গিলতে পারবে না। তবে তুই জিনিয়াম রে সায়ন, তুই গিলতেও পারোস। বোনদের নিয়ে নোংরা কথা সহ্য হয় না সায়নের। মাথা এলোমেলো হয়ে যায়, মেজাজ সামলানো দায় হয়ে পড়ে। এখনই হচ্ছে, তাই সে চোয়াল শক্ত করে পুনরায় সাবধান করলো। লাস্টবার বলছি, মুখে লাগাম দে। কনক যেন এবার আরো ক্ষিপ্ত হয়ে উঠল। বোনের কবরে অনবরত হাত বুলানোর তার হাতে এখন মাটি লেগে আছে। সেই মাটি হাতে সায়নের টি শার্টের কলার চেপে ধরে বলল, ওই মদার, কেন লাগাম দেব বল? কেন আমার সাথে শত্রুতা? আমাকে খুন করতি? আমার বোনের দিকে কেন হাত বাড়ালি? কেন তো কষ্ট দিয়ে মারলি আমার বোনটাকে? কেন মারলি বল? আমি তোর 3 বোনের কাউকে অসম্মান করেছি, বাজে টনে কথা বলেছি? তবে তুই কেন করলি? আজ কয়েকটা দিন আমার বোনটা আমাকে ভাইয়া বলে ডাকে না, ঘরে ফেলে ছুটে আমার কাছে আসে না, আমার মা আমার সাথে কথা বলে না, ভাইয়া ডাক শোনার জন্য বুক চলে যাচ্ছে। আমার পুরো দুনিয়া অন্ধকার করে দিয়েছিস তুই। তোকে আমি ক্ষমা করব না, কখনো না। আজ এক অসহায় ভাই হয়ে অভিশাপ দিচ্ছি, তুইও জীবনে একবার হলেও আমার জায়গায় এসে দাঁড়াবি। আল্লাহ যেন তোকে দাঁড় করায়, আমার চোখের পানি যেন তোর জীবনে অভিশাপ হয়ে আসে। আমার মতো তুই একবার ভাইয়া ডাক শোনার জন্য পাগল হয়ে যাস, তোকেও যেন বোনের নগ্ন দেহর সামনে দাঁড়াতে হয়, চোখে দেখতে হয় আদরের বোনের ক্ষত বিক্ষত লাশ। বোনকে দেওয়া নামটা রেখে সবাই যখন ধর্ষিতা নামে ডাকবে, তখন শুনতে কেমন লাগে তুইও যেন বুঝিস, তোর জীবনে যেন এমন তিক্ত অভিজ্ঞতা আসে। সায়ন আর সহ্য করতে পারলো না, শক্ত হাতে ঘুষি মেরে দিল কনকের নাক বরাবর। গলগলিয়ে রক্ত বেরিয়ে এলো। পাল্টা আক্রমণ কনকও করলো, সেও বসালো আরেক ঘুষি। তবে সায়ন একের পর এক এলো পাথারে মারতে শুরু করলে রুবাব তাদের আটকাতে চাইলেও পারলো না। আজম শীষ বাজাতে বাজাতে এসে দাঁড়িয়েছে কেবল। ঘটনা বুঝে দৌড়ে গেল তাদের কাছে। সায়ন যেন উন্মাদ, ভিড় জমে গেছে পথচারীদের। রুবাব আর আজম কোনো মতে ছাড়াতে গেলে সায়ন বলল, এই ওরে বাচ্চা, এই কথাবার বলবো, তোর বোনকে রেপ করিনি শালা বাই চোদ। আমার কি মেয়ের অব রে? আমাকে কি তোর তো বদমাসের কুকুরে পেয়েছিস যাকে তাকে লাগিয়ে বেড়াবো? আমার এক ইশারায় যথেষ্ট তোর বোনের থেকেও শতগুণ সুন্দরী মেয়েকে বিছানায় তোলার। রেপ রেপ করে আমাকে তুমি রোজ রোজ একই ভোজন গান শোনাও। আজ তোমার ভোজন গান তোমার ওই পেছনে বলবো শালা। এই কথা বলে সায়ন কনককে ধাক্কা মেরে অফিসের রুমে ঢুকলো। তারপর ড্রয়ার খুলে একটা পেন ড্রাইভ এনে কনকের মুখের ওপর ছুঁড়ে মেরে বলল, বেড়াচোদা, এটা দেখ কে তোর বোনকে রেপ করেছে। সেই সাথে শুনে নাও, তোদের চোদার সময় নেই। আমার রুচিও তো জঘন্য না। সর চোখের সামনে থেকে, যা সর। আজকের পর থেকে যদি আমার চোখের সামনে পড়িস তাহলে তুই শেষ। এ কথা বলে কনককে আরেকটা কিক মারতে রুবাব কানে ফোন ধরা অবস্থায় চিৎকার করে উঠল। সায়ন ভুরু কুচকে তাকালো। রুবাব বলল, ভাই শুদ্ধ কল করেছে, দ্রুত হাসপাতালে চলো। তোমার আর স্বামীর নাকি একই ব্লাড। তো জুনিয়রদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই, দ্রুত চলো। এরপর সংক্ষিপ্ত আকারে পুরো ঘটনা শুনে সায়ন প্রাণপণে বাইক নিয়ে ছুটতে শুরু করলো। তাদের যেতে দেখে কনক মুখ ভর্তি রক্ত থু দিয়ে ছুঁড়ে ফেললো। তারপর হাত দিয়ে নাক মুছে মাটিতে শুয়ে বলল, মৌমাছির চাকের মতো তোর বিপদ ঘুরঘুর করছে রে সায়ন। কতটুক সামলাবি তুই? কতবার সেভ করবি বোনদের? তোর বাগানের সেরা ফুলটাকে তুলবেই ইয়াসির, দুমড়ে মুচড়ে শেষ করবেই সে। আজকাল তোর সময়টা খুব ভালো যাচ্ছে রে, তবে ভালোর পরে মন্দের আসনটা ভুলে যাস না। আমার বিশ্বাস তোদের নাকানি চুবানি খাওয়াতে শুধু ইলিয়াসিরই যথেষ্ট। রেডি থাক, একে একে সব ব্যথা ফিরিয়ে দেওয়া হবে তোদের। RLRC নামের এই উন্নত মানের হাসপাতালের ওটির সামনে বসে আছে চৌধুরী নিবাসের প্রত্যেকটা সদস্য। চোখ ভর্তি জল নিয়ে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে ওটির দরজার দিকে।
সাম্য সৃজনের অপারেশন এখনো চলমান। গাড়ির কাজ ঢুকে গেছে বাচ্চা দুটোর মাথায় ও বুকে। গুরুতর আহত পাওয়ার সাথে সাথে জ্ঞান হারিয়েছিল তারা। পথচারী মানুষটি সিমিনকে ভুল তথ্য জানিয়েছিল সিরাত তেমন আঘাত পায়নি, অথচ হাসপাতালে এসে দেখা গেছে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত। অসহায় মা হয়ে যখনই বুঝেছে গাড়িটা তাদের দিকে ধেয়ে আসছে, তখনই সে বাচ্চা দুটোকে বুকে আগলে নিয়েছে। ফলস্বরূপ তার পিঠে লেগেছে সম্পূর্ণ আঘাত। ডাক্তারদের ধারণা মতে মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে ওনার। পরীক্ষা করা হয়েছে, রিপোর্ট পেলে জানা যাবে মোট কয়টা হাড় ভেঙেছে। এদিকে সাম্য আর সৃজন যমজ। জন্মগত ত্রুটি থাকায় কম বয়সেই বেশি পাওয়ারের চশমা পরে তারা। এখন আবার এত বড় অ্যাক্সিডেন্ট, মাথায় নাকি আঘাত পেয়েছে। তিনজনেরই ক্রিটিক্যাল অবস্থা। তাদের চিন্তায় সকলে অস্থির। পথচারীরা প্রথমে যে হাসপাতালে ভর্তি করেছিল সেখান থেকে ইমিডিয়েট এখানে আনা হয়েছে। এই হাসপাতালে সবসময় বিদেশি ডাক্তারদের আনাগোনা থাকে। চিকিৎসকের মানও অনেক উন্নত। তাছাড়া এই হাসপাতালে শুদ্ধ সহ তার সব ফ্রেন্ডদের শেয়ার আছে। কাজের সূত্রে চেনা জানা পরিচিত ডাক্তারও আছে। তাদের মধ্যে অর্থোপেডিক সার্জন, নিউরো সার্জন, স্পাইন স্পেশালিস্টের জরুরি মিটিং বসেছে। ওনারা সবাই এক একজন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইটালির নামকরা ডাক্তার। রিপোর্টে সিরাটের অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। আর সাম্য আর সৃজনের মাথায় জন্য নিউরোলজিস্ট মিস্টার ঝুম এবং নিউরো সার্জন ইমালিয়ানের তত্ত্বাবধানে সাম্য আর সৃজন সম্পূর্ণ সুস্থ না হওয়া অবধি ওনারাই বেস্ট চিকিৎসা করে যাবেন। তিনজন গুরুতর আহত অবস্থায়, তিনজনেরই ইমিডিয়েট রক্ত প্রয়োজন। হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছেন সব দিক সামাল দেওয়ার, কিন্তু সাম্যের শরীরে অন্যের রক্ত শুট করছে না। এক ব্যাগের খানিকটা রক্ত তার শরীরে প্রবেশ করা মাত্রই তার শরীরে দেখা দিচ্ছে লাল লাল গুটি। ডাক্তাররা ব্যাপারটা খেয়াল করা মাত্রই রক্ত দেওয়া বন্ধ করে দিয়েছে। এ কথা জানা মাত্রই শুদ্ধ রূপকে কল করে জানিয়েছে সে আর সায়ন যেখানেই থাকুক হাসপাতালে যেন উপস্থিত হয়। তার কল পেয়ে ঝড়ের গতিতে উপস্থিত হয়েছে দুই ভাই। রোজা অবস্থায় শুয়ে পড়েছে ছোট ভাইদের রক্ত দেওয়ার জন্য। সাম্যকে রক্ত দিল সায়ন। দুর্ভাগ্যবশত এবার আর কিছু হলো না সাম্যের। সৃজনের রক্ত মিলে শীতলের সাথে। বাড়িতে সেই দুজনেরই রক্ত আবার পজিটিভ, কিন্তু শীতলের বয়স কম, ওজন কম। এর আগে কাউকে রক্ত দেয়নি সে। তাছাড়া বাচ্চা মেয়েটা রোজা আছে, তাই শীতলের রক্ত নিতে কেউ রাজি না। শীতল বারবার অনুরোধ করেও কাউকে রাজি করাতে পারলো না। তখন সে শুদ্ধের সামনে দাঁড়িয়ে ফোফাতে ফোফাতে বলল, আমার ছোট ভাইরা কষ্ট পাচ্ছে, তাদের রক্ত প্রয়োজন। আমার দেহে অনেক রক্ত থাকার পরেও যদি ভাইদের দিতে না পারি তাহলে নিজেকে মাফ করতে পারবো না। শুদ্ধ ভাই, প্লিজ আমাকে রক্ত দিতে দেন। শুদ্ধ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন থেকে সমানে কেঁদেই যাচ্ছে। শীতলের কথা শুনে বড়রা এগিয়ে এলেন। সাফওয়ান চৌধুরী চোখ মুছে শীতলের দুই হাতে চুমু এঁকে ভেজা কণ্ঠে বললেন, সোনামা, আমার তুমি নিজেরও তো বাচ্চা, রক্ত দিলে তুমিও সুস্থ হয়ে যেতে পারো। তো ম্যানেজ হয়ে যাবে মা। আমার কিচ্ছু হবে না চাচু, তোমার বোঝার চেষ্টা করো। সত্যি বলছি, আমার কিচ্ছু হবে না। আমাকে রক্ত দিতে দাও, আমি রক্ত দিব। শীতল নিজের কথায় অটল, সে রক্ত দিবে। এ সময় মেয়ের জেদ দেখে সিমেন দুই কদম করে একটা কিল বসিয়ে দিলেন শীতলের পিঠে। শীতল ঠোঁট উল্টে কেঁদে কেঁদে বলল, নিবা না তো আমার রক্ত? সত্যি নিবা না? তাহলে আমিও বলছি, এখন আমার রক্ত না নিলে আমি এক্ষুনি বাসায় যাব। তারপর ধারালো ছুরি দিয়ে হাত কেটে রক্ত ঝরাবো। যে রক্ত আমার ভাইদের গুরুতর অবস্থাতেও কাজে লাগে না, সেই রক্ত শরীরেই রাখবো না। এ কথা শুনে অনেকে তাকে বোঝালেও কাজ হলো না। জেদি একরোখা শীতলের, জেদের কাছে সবাই হার মানতেই হলো। সে ছোট ভাইকে রক্ত দিবেই দিবে। তার এমন পাগলামিতে শুদ্ধ আর বারণ করলো না। নার্সকে ইশারা করে শীতলকে ভেতরে নিয়ে যেতে বলল। একটু পরে এক মেয়েকে সেখানে পাঠালো। মেয়েটি নার্সকে যেতে বলে শীতলের সাথে টুকটাক কথা বলতে বলতে রক্ত নেওয়ার প্রসেস শুরু করলো। গল্পে গল্পে বোকা শীতলটা খেয়াল করেনি শুদ্ধর ইশারায় হাফ ব্যাগের কম রক্ত নেওয়া হয়েছে, এবং সেটা যেন শীতলের চোখে না পড়ে, তাই অন্য ব্যাগে ভর্তি রক্ত রেখে দেওয়া হয়েছে। ব্যাগ ভর্তি রক্ত দেখে শীতল ভেবেছে ওর রক্ত, তাই রক্ত দেওয়া শেষে তার মুখে হাসি ফুটেছে। কিন্তু উঠতে গিয়ে মাথা ঘুরে ওঠে, চোখ অন্ধকার দেখছে। দুর্বলতায় পড়তে গেলে শক্ত এক জোড়া হাতের মালিক তাকে আঁকড়ে ধরেছে।
শীতলের মাথা ঢেকেছে এক মানবের প্রশস্ত বুকে। শীতলের চোখ বন্ধ করে আঁকড়ে ধরেছে সেই মানুষটাকে। নাকে বিচ্ছে পরিচিত ক্রেড অ্যাভিনিউস নামের আইকনিক এবং বিশাল বহুর পারফিউমের সুঘ্রাণ, যেটা ফ্রুটিউডি, স্মোকি এবং খুবই ব্যালেন্সড। তাদের বাড়িতে শুদ্ধ ভাই এটাই ব্যবহার করে। সেই হিসেবে নেত্রজোড়া না খুলেই আত্মবিশ্বাসের সাথে বলে দিতে পারবে এটাই তার শুদ্ধ ভাই। পড়তে নিলে শুদ্ধ এখন নিশ্চয়ই তাকে ঝাড়ি মারবে। সে কথা ভেবে সেভাবেই বুকে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে বলল, একদম ঠিক আছি শুদ্ধ ভাই, সামান্য এই একটু মাথা ঘুরেছে, এই যা।